সায়ন, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার। ঠিক আছে, তাহলে আমি স্ক্রিন শেয়ারটা করছি এখন। তারপরে হ্যাঁ, আমি 2-1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করছি। ঠিক আছে। দেখা যাচ্ছে স্ক্রিনটা? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ফুল স্ক্রিন তো? আচ্ছা, আমাকে স্লাইড চেঞ্জ করলে দেখা যাচ্ছে কি না একটুখানি? হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি এবার আর ক্লাসটা শুরু করছি। ক্লাসটা বাজে হ্যাঁ তো? স্যার। হ্যাঁ স্যার, শুরু করেছি। এখন সবাই শুনতে পাচ্ছে তো? পার্টিসিপেন্ট আপনারা একটু রেসপন্স করবেন। হ্যাঁ, পার্টিসিপেন্ট হ্যাঁ। যারা আছো, আচ্ছা, সবাই শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। দেখছি স্যার। আজকে আমি ইজেডো থ্রি ডেভেলপমেন্টাল বায়োলজি পার্টটা শুরু করব। কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করব। এই পার্টের ইজেডো থ্রির দুটো ভাগ আছে। তার মধ্যে একটা ভাগ হচ্ছে ডেভেলপমেন্টাল বায়োলজি। এই ডেভেলপমেন্টাল বায়োলজিকে আমরা অনেক সময় এমব্রায়োলজিও বলি বা বলতাম। আগে এমব্রায়োলজি টার্মটা বেশি ইউজ হতো, কিন্তু এখন ডেভেলপমেন্টাল বায়োলজি টার্মটাই ইউজ হয়। তার দু একটা কারণ আছে। কারণ ডেভেলপমেন্টাল বায়োলজি টার্ম আর এমব্রায়োলজি টার্ম এই দুটোর মধ্যে একটু তফাৎ আছে। এমব্রায়োলজি মানে টার্মটার মধ্যে থেকেই আমরা বুঝতে পারি যে এমব্রায়ো বা ভ্রূণের ডেভেলপমেন্ট বা তার বিকাশ, একটা ভ্রূণের বিকাশ। কিন্তু আমাদের বহু ক্ষেত্রে দেখা যায় যে ভ্রূণের বিকাশ আমরা কতখানি আলোচনা করতে পারি যতক্ষণ না তার জন্ম হচ্ছে। কিন্তু একবার যদি তার জন্ম হয়ে যায়, তখন সে আর ভ্রূণ থাকে না, তাহলে তার বিকাশে আর আলোচনা করার জায়গা থাকে না। অথচ বহু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বহু অর্গ্যানের সঠিক বিকাশ জন্মের সাথে সাথেও হয় না, তার বেশ কিছুদিন পরে অবধিও তার এরকম বহু অর্গ্যান আছে আমাদের। এবং শরীর মানে আসল শরীরের যে ডেভেলপমেন্টাল প্রসেস বা বৃদ্ধির প্রসেস, সেই প্রসেসটা কিন্তু চলতেই থাকে। তাহলে যদি আমরা শুধুমাত্র এমব্রায়োলজি পড়তে যাই, তাহলে ভ্রূণ কিভাবে তৈরি হচ্ছে সেইটুকুর মধ্যে আমাদের পড়াশোনা সীমাবদ্ধ থাকে। যেহেতু এই সীমাবদ্ধতা এখানে আছে, তাই আমরা এই সীমাবদ্ধতাটাকে কাটানোর জন্য একটা নতুন টার্মিনোলজি আরো বেশি যুক্তিযুক্ত হিসেবে এখানে গ্রহণ করলাম। সেটাকে আমরা বলি ডেভেলপমেন্টাল বায়োলজি। এই ডেভেলপমেন্টাল বায়োলজি বলার সাথে সাথে আমরা যে সুবিধাটা আমাদের হলো সেটা হচ্ছে যে এই ডেভেলপমেন্টাল বায়োলজি বললে আমার ভ্রূণের জন্ম হয়ে যাওয়ার পরেও আমার কিন্তু পড়াশোনাটা থামে না বা চর্চাটা থামে না। আমরা কিন্তু এমন অনেক অর্গান আছে যেটা ভ্রূণ অবস্থায় তার গ্রোথ বা বৃদ্ধি শুরু হয়, তারপর সেটা ক্রমশ সময়ের সাথে সাথে বাড়তে বাড়তে আমাদের মধ্যে বিকাশ লাভ করে। তো সেই সমস্ত অর্গানের আলোচনা আমরা এখানে করতে পারি। তাই আমরা এটাকে ডেভেলপমেন্টাল বায়োলজি বলেও বলতে পারি, এবং ডেভেলপমেন্টাল বায়োলজি হিসেবেই আমরা এইটাকে পড়াশোনা করব। এই ভাগটাকে যে পড়াশোনা, সেটাকে আমরা ডেভেলপমেন্টাল বায়োলজির অন্তর্গত করে নেব।
আমাদের এখানে প্রথমে কি আছে, প্রথমে আমাদের যে সিলেবাস আছে তাতে আমাদের বলা আছে যে গ্যামেটোজেনেসিস। এই গ্যামেটোজেনেসিস যখনই বলা হচ্ছে তখন কি চলে আসছে, তখন আমাদের একটা টার্ম চলে আসছে, সেটাকে আমরা বলি গ্যামেট। তাহলে এই গ্যামেটোজেনেসিস কি? গ্যামেটোজেনেসিস বেসিক্যালি বা খুব সাধারণভাবে আমরা বলতে পারি যে গ্যামেটের ডেভেলপমেন্ট বা গ্যামেট তৈরি হওয়ার প্রসেসটাকে গ্যামেটোজেনেসিস বলা হয়। এবার এই গ্যামেটটা কি? গ্যামেটটা হচ্ছে মূলত আমরা এখানে যে আলোচনা করছি সেইটা হচ্ছে যৌন জনন প্রক্রিয়া বা সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ প্রসেস। আমাদের যত উন্নত প্রাণী আছে সমস্ত প্রাণীর ক্ষেত্রেই এই প্রক্রিয়াটাই চলে। সেক্ষেত্রে এইটাই ডেভেলপ করেছে ইভলিউশন বা বিবর্তনের মধ্যে দিয়ে। তার বিশেষ কিছু কারণ আছে, সেই কারণ কেন এই প্রক্রিয়াটা আমাদের বিবর্তনের মধ্যে দিয়ে আমাদের উন্নততর প্রাণীর ক্ষেত্রে আরো বেশি করে এলো, সেইটা নিয়ে এখানে আলোচনা করলে আলোচনাটা অন্যদিকে যাবে। তবু আমরা এইটুকু ধরে নিতে পারি যে আমাদের আরো উন্নত জীবন ধারণ এবং জীবের বৈচিত্র্য রক্ষার জন্যই এবং সেটাকে আরো ভালোভাবে সংরক্ষিত রাখার জন্যই এই ধরনের যৌন জনন প্রক্রিয়ার জন্ম। যখনই এটার জন্ম হলো তখন আমাদের কি হলো, আমাদের পুরুষ এবং স্ত্রী এই দুটো লিঙ্গের বিভাজন হলো। এবং পুরুষ এবং স্ত্রী এই দুটো লিঙ্গের যখন বিভাজন হয় তখন এই জনন প্রক্রিয়ায় পুরুষ এবং স্ত্রী দুজনেরই পার্টিসিপেশন থাকে। তাহলে পুরুষদের ক্ষেত্রে যেমন স্পার্মের পার্টিসিপেশন থাকে, স্ত্রীদের ক্ষেত্রে সেরকম ওভাম বা ডিম্বাণুর পার্টিসিপেশন থাকে। তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু এই দুটো কোষ আমাদের এই জনন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এখন শুক্রাণু এবং ডিম্বাণু এই দুটো ক্ষেত্রেই দেখা যায় যে এরা হ্যাপ্লয়েড কোষ। হ্যাপ্লয়েড কোষ মানে আমরা জানি আমাদের ক্ষেত্রে আমাদের শরীরে ক্রোমোজোমের, আমাদের শরীরের প্রত্যেকটা কোষের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 46। এটা হচ্ছে আমাদের 2n নাম্বার। আসলে আমাদের আছে 23 জোড়া ক্রোমোজোম। তাহলে এই যে 23 জোড়া ক্রোমোজোম আছে, সেই 23 জোড়া ক্রোমোজোমের প্রত্যেকটাই একটা দুটো করে আছে। এবার এইটা যদি 23টা ক্রোমোজোম একই ধরনের আর 23টা ক্রোমোজোম সেই আরেক ধরনের যে 23টা ক্রোমোজোম, এই দুটো যদি ভাগ হয়ে যায়, মানে এই যে জোড় যদি ভেঙে যায়, তাহলে একক 23টা ক্রোমোজোম যদি কোনো কোষের মধ্যে থাকে তাহলে সেটাকে বলা হয় হ্যাপ্লয়েড। যেমন আমাদের ক্রোমোজোম 1 থেকে 23টা, আমার শরীরে 1 নম্বর ক্রোমোজোম আছে দুটো, 2 নম্বর ক্রোমোজোম আছে দুটো, এরকম ভাবে 23 নম্বর ক্রোমোজোমও দুটো আছে। এখন এমন কোন কোষ তৈরি হলো যেটার মধ্যে 1 নম্বর, 2 নম্বর থেকে 23 নম্বর বা যে কটা ক্রোমোজোম আমাদের আছে বা অন্য কোনো প্রাণীর আছে তাদের একটাই করে অস্তিত্ব সেই কোষের মধ্যে রয়েছে। তাহলে সেই ধরনের কোষকে আমরা বলি হ্যাপ্লয়েড বা এন নাম্বার। এবার শুক্রাণু এবং ডিম্বাণু উভয়ই কিন্তু এন নাম্বার। কেন? তার কারণ হচ্ছে উভয়ের নিষেকের ফলে বা ফার্টিলাইজেশনের ফলে যে কোষটি তৈরি হবে, যেটাকে আমরা পরে জাইগোট বলবো, সেই কোষটিতে কি দেখা যাবে, সেই কোষটিতে দুজনের নিউক্লিয়াস এক হবে। তাহলে n+n সেখানে আবার 2n নাম্বার ফিরে আসবে, যেটা আমাদের সাধারণ কোষের মধ্যে যে ক্রোমোজোম থাকে তার নাম্বার। সেই কারণে আমাদের শুক্রাণু এবং ডিম্বাণু উভয়ই
এন বা এন নাম্বারে থাকে। এখন এই স্পার্ম আর ওভাম যদি দেখি, তার কিছু গঠনগত বৈশিষ্ট্য আছে। কি দেখা যায়? ওভামের একদম বাইরের দিকে থাকে করোনা রেডিয়াটা। এখানে কতগুলো আলাদা আলাদা কোষের মতন চারদিকে এটাকে ঘিরে রাখে। এরপরে এর চারদিকে একটা আবরণ থাকে তার ভেতরে, যেটাকে বলা হয় জোনা পেলুসিডা। এই জোনা পেলুসিডার ভেতরে থাকে সাইটোপ্লাজম, আর সেই সাইটোপ্লাজমের মধ্যে থাকে নিউক্লিয়াস। এটা হচ্ছে ওভামের গঠন। এবং মনে রাখতে হবে, ওভামের সাইজ একটি স্পার্মের সাইজের থেকে অনেক বেশি বড় হয়, 100 গুণ বা তারও অনেক বেশি বড় হয়। এক একটা প্রাণীর ক্ষেত্রে এক এক রকম হলেও মোটামুটি ভাবে 100 থেকে 1000 গুণ বড় তো হয়ই। একটি ওভামের সাইজ 100 গুণ থেকে বড়, তারও বেশি বড় হয়, এটা মাথায় রাখতে হবে। আর স্পার্মের ক্ষেত্রে কি হয়? স্পার্মের ক্ষেত্রে তার আকারটা কিরকম হয়? কতগুলো ভাগ থাকে। কি থাকে? তার একটা হেড পোর্শন থাকে, তার মধ্যে মাঝামাঝি একটা পোর্শন থাকে যাকে বলা হয় মিড পিস, আর তারপর একটা লম্বা টেল থাকে। এই যে হেড পোর্শন, এই হেড পোর্শনের মধ্যেই এর নিউক্লিয়াসটা থাকে। আর তার চারদিকে, হেড পোর্শনের বাইরের দিকে কি থাকে? একটা আবরণী থাকে, যে আবরণীটাকে বলা হয় অ্যাক্রোজোম। অ্যাক্রোজোম, এই যে সাইটোপ্লাজম আমরা দেখছি, সাইটোপ্লাজমের একদম বাইরের দিকে অ্যাক্রোজোম দিয়ে এই সাইটোপ্লাজমটা ঘেরা থাকে। তার ভেতরে সাইটোপ্লাজমের মধ্যে আবার নিউক্লিয়াস থাকে। আর তার ঠিক পরের পোর্শনে, যেখানে টেল রিজিয়নের মিড পিস বলা হচ্ছে, মাঝের অংশ বলা হচ্ছে টেল বা লেজের অংশটা বা চাবুকের মতন যে অংশ, তার আগে যে অংশটা থাকে, সেই অংশটায় কি দেখা যায়? সেই অংশটায় দেখা যায় কিছুটা মোটা, এবং এর মধ্যে অনেক সংখ্যক মাইটোকন্ড্রিয়া থাকে। মাইটোকন্ড্রিয়াকে আমরা কি জানি? কোষের মধ্যে শক্তি উৎপাদনকারী অঙ্গাণু হিসেবে জানি। অনেকে এটাকে আমরা পড়ে এসেছি যে কোষের শক্তি ঘর বলে। তো যাই হোক, এই মাইটোকন্ড্রিয়া থাকার নিশ্চয়ই কোনো কারণ আছে, এবং মাইটোকন্ড্রিয়া ব্যাটারি, অনেকগুলো মাইটোকন্ড্রিয়া পরপর যুক্ত থাকে। তারপরে কি থাকে? তারপরে থাকে এদের টেলের মতন অংশ, যেটা আমরা অনেকটা প্রোটোজোয়া ফ্ল্যাজেলার সাথে তুলনা করতে পারি। একটা হুইপের মতন টেল বা লেজের অংশ থাকে, হুইপ বা চাবুকের মতো। এবার এই যে স্পার্মটা, এই স্পার্ম হয় মুভেবল, এটাকে মুভ করতে হয়। সেই কারণে এই হুইপটা কাজ করে ওই চাবুকের মতন, যাতে এ মুভমেন্টে হেল্প করে। কিন্তু এই যে হুইপটা যে মুভ করবে বা টেল পোর্শনটা যে মুভ করবে, তার শক্তিটা কোত্থেকে আসবে? তার শক্তিটা আসবে এই যে তার মাঝের অংশে যে মাইটোকন্ড্রিয়া গুলো একসাথে রয়েছে, সেখান থেকে সেই শক্তিটা সে অর্জন করবে। এই মাইটোকন্ড্রিয়ার ব্যাটারির থেকে সে শক্তিটা অর্জন করবে। এই হলো খুব সাধারণভাবে স্পার্ম আর ওভামের গঠন। এবার আমরা একটা সাধারণ আলোচনা করব গ্যামেটোজেনেসিসের। গ্যামেটোজেনেসিস মানে হচ্ছে আমাদের এই স্পার্ম এবং ওভামের তৈরি হওয়ার প্রক্রিয়া। এই স্পার্ম এবং ওভামের তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে আমরা গ্যামেটোজেনেসিস বলে থাকি। আচ্ছা, এখানে দেখা যায় প্রথম প্রক্রিয়াটাকে বলা হয় স্পারমাটোজেনেসিস, আর দ্বিতীয় প্রক্রিয়াটাকে বলা হয় উজেনেসিস।
এবার এই যে স্পারমাটোজেনেসিস, এই স্পারমাটোজেনেসিসে কি দেখা যায়? স্পারমাটোজেনেসিসে দেখা যায় যে প্রথমে যে সেলগুলোর থেকে স্পার্ম তৈরি হবে সেই সেলগুলোর কিন্তু 2n নাম্বারই থাকে, তারা কিন্তু অন্যান্য সেলের মতন 2n নাম্বারই থাকে। তারপর তাদের মধ্যে মিওটিক ডিভিশন হয় একটা পর্যায়ের পর। আমরা কি জানি? মিওটিক ডিভিশন মানে হ্রাস বিভাজন। এই মিওটিক মিওটিক ডিভিশন হয়। মিওটিক ডিভিশন হ্রাস বিভাজনের মধ্যে দিয়ে তাদের সংখ্যাটা n হয় এবং তারপরে সেই n নাম্বার অফ সেলটার বিশেষ পরিবর্তন ঘটে সেই n নাম্বার অফ সেলটার থেকে স্পার্ম তৈরি হয়। এবার প্রথম যে সেল টাইপটা সেটাকে বলা হয় স্পারমাটোগোনিয়া, এটা 2 নাম্বার থাকে। তারপরে প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট, স্পারমাটিড, তারপরে স্পারমাটোজোয়া, এবং এটাই আলটিমেটলি স্পার্মের জন্ম দেয়। আর উজেনেসিসের ক্ষেত্রে কি হয়? উজেনেসিসের ক্ষেত্রেও ঠিক একইভাবে 2n নাম্বার সেল থেকে প্রথমে প্রাইমারি উসাইট, তারপরে সেকেন্ডারি উসাইট, এই সেকেন্ডারি উসাইটের পর তারপর সেখান থেকে ওভাম তৈরি হয়। এবার আমাদের দেখতে হবে যে কোন কোন সময় কি কি বিভাজন হচ্ছে, সমবিভাজন এবং হ্রাস বিভাজন, মাইটোটিক ডিভিশন এবং মিওটিক ডিভিশন কোন কোন সময় হচ্ছে। প্রথম যে স্পার্ম তৈরির যে সেলটি থাকে যেটাকে আমরা বলি স্পারমাটোগোনিয়া, সেই স্পারমাটোগোনিয়া কিন্তু মাইটোটিক ডিভিশনই দেখা যায়, তাদের মধ্যে সমবিভাজন দেখা যায়। সেখান থেকে প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি হলো। এবার এই প্রাইমারি স্পারমাটোসাইট এটাই হচ্ছে আদি কোষ, যার থেকে এবার কি তৈরি হবে? এবার স্পার্ম তৈরির পথে এগোবে এরা। তাহলে স্পারমাটোগোনিয়ার মধ্যে কিছু পরিবর্তন হয়ে সেটা প্রাইমারি স্পারমাটোসাইট হয়েছে, যদিও তাদের সমবিভাজন হয়েছে। এই প্রাইমারি স্পারমাটোসাইট এবার হ্রাস বিভাজনের মধ্যে দিয়ে যাবে মিওসিস ডিভিশন স্টেজ 1 হয়ে সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি করবে। সেকেন্ডারি স্পারমাটোসাইট মিওসিস ডিভিশন স্টেজ 2 এর মধ্যে দিয়ে তৈরি করবে স্পারমাটিড। এবার এই স্পারমাটিড নিজেদের পরিবর্তন করে আস্তে আস্তে স্পার্ম তৈরি করবে। আর অন্যদিকে কি হবে? ওভামের ক্ষেত্রে উগোনিয়া প্রথম পর্যায়, তাহলে স্পারমাটোগোনিয়ার সাথে সাথে উগোনিয়া উল্টো দিকে, সেখানে প্রথমে মাইটোটিক ডিভিশন হবে একইভাবে। তারপর 2n নাম্বার হচ্ছে প্রাইমারি উসাইট, এই প্রাইমারি উসাইট এবার মিওসিস হবে, মিওসিস হয়ে সেখান থেকে হ্রাস বিভাজন হয়ে সেকেন্ডারি উসাইট তৈরি হবে। এবার এই সেকেন্ডারি উসাইট তারপর মিওসিস ডিভিশন 2 হবে, 2 হয়ে এইবার তার থেকে ওভাম তৈরি হবে। এই প্রসেসটা, এটা জেনারেলাইজড প্রসেস দুটোর ক্ষেত্রে। এবার এদের একটু ডিটেল আমরা দেখব। শুক্রাণু কোথায় তৈরি হয়? তৈরি হয় টেস্টিসের মধ্যে সেমিনিফেরাস টিউবিউলে। এবার সেমিনিফেরাস টিউবিউল এখানে অ্যানাটমিক্যালি তার অবস্থান দেখানো হয়েছে। কিভাবে? টেস্টিসের মধ্যে সেমিনিফেরাস টিউবিউল গুটিয়ে অনেক লম্বা সেমিনিফেরাস টিউবিউল ছড়িয়ে থাকে পুরো টেস্টিস জুড়ে। এবার এই সেমিনিফেরাস টিউবিউলের একটা সরু নালিকাকে যদি আমরা প্রস্থচ্ছেদ করে সেটার মধ্যে দেখতে চাই, তাহলে কি দেখব? তাহলে দেখব এর চারদিকে যে সেলগুলো রয়েছে সেই সেলগুলো হচ্ছে স্পারমাটোগোনিয়া। আর তারপর তাদের আস্তে আস্তে ডিভিশন হয়ে মাঝখানে যে হলো পোর্শন লুমেন, এই লুমেনের মধ্যে বেরিয়ে আসছে স্পার্মগুলো। এবার এই স্পার্মগুলো এই লুমেনের মধ্যে দিয়ে যাত্রা করে আলটিমেটলি কোথায় চলে যাচ্ছে? বাইরে বেরিয়ে গিয়ে এপিডিডাইমিসে জমা হচ্ছে এবং সেখান থেকে তারপর বাইরে বেরোচ্ছে। তাহলে এপিডিডাইমিসে এসে স্পার্ম জমা থাকছে। এখন এই যে পোর্শনটা আমরা দেখালাম সেমিনিফেরাস টিউবিউল, এই সেমিনিফেরাস টিউবিউলের গঠনটা একটু কিরকম সেটা আমাদের একটু জানা উচিত। যদি আমরা দেখি তাহলে এখানে কি দেখব? এখানে বাইরে একটা আবরণী কলা দিয়ে এটা আটকানো,
তার ভেতরে কি থাকছে? তার ভেতরে থাকছে স্পারমাটোগোনিয়াম। তাহলে এই যে স্পারমাটোগোনিয়াম দেখা যাচ্ছে, এই স্পারমাটোগোনিয়াম প্রথমে কি হচ্ছে? প্রথমে থাকছে নর্মাল জার্ম সেল। এই জার্ম সেল, এই জার্ম সেল গুলোই হচ্ছে আমাদের একদম আদি কোষ। এই জার্ম সেল গুলোর মধ্যে আমাদের একটা প্রসেস বলি, আমি এই টার্মটা এখানে ইউজ করছি কিন্তু এটা ডিটেলে আমি যাব না, কারণ এটা বোঝাতে অনেক সময় লাগবে। সেটাকে আমরা বলি ডিফারেন্সিয়েশন। এই জার্ম সেল গুলোর মধ্যে কোষের কিছু পরিবর্তন ঘটে। কোষের যে পরিবর্তনগুলো ঘটলো তাতে এটি ক্রমশ কিসে রূপান্তরিত হলো? স্পারমাটোগোনিয়ামে পরিবর্তিত হলো। জার্ম সেল থেকে স্পারমাটোগোনিয়ামের পরিবর্তন হলো। এই জার্ম সেলগুলো নিজেরা নিজেদের মতন ডিভিশন করতে পারে, কিন্তু যখনই এগুলো স্পারমাটোগোনিয়ামে চেঞ্জ হয়ে যায় তখন থেকে এর যাত্রা শুরু হলো স্পার্ম তৈরি করার উদ্দেশ্যে। তাহলে স্পারমাটোগোনিয়াম থেকে কি হবে? স্পারমাটোগোনিয়াম থেকে প্রাইমারি স্পারমাটোসাইট, ঠিক যেভাবে আমি বললাম, যেখানে 2n নাম্বারই থাকবে, কারণ এটা সমবিভাজন বা মাইটোটিক ডিভিশন। তারপরে হ্রাস বিভাজন হয়ে মিওটিক ডিভিশন স্টেজ 1, যেখান থেকে সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হবে। একটা প্রাইমারি স্পারমাটোসাইট থেকে দুটো সেকেন্ডারি স্পারমাটোসাইট। এই সেকেন্ডারি স্পারমাটোসাইট এইবার সেকেন্ড ডিভিশনের পর কি হবে? স্পারমাটিড হবে, 4টে স্পারমাটিড হবে। তাহলে একটা স্পারমাটোগোনিয়াম থেকে আমরা 4টে স্পারমাটিড পেলাম, এবং সেই 4টে স্পারমাটিড এবার পরিবর্তিত হবে হয়ে স্পার্ম তৈরি হবে। এই যে স্পারমাটিড, স্পারমাটিড থেকে একদম সম্পূর্ণ আকার এবং আকৃতির পরিবর্তন হয়ে স্পার্ম তৈরি হলো, এই পদ্ধতিটাকে বলা হয় স্পারমিওজেনেসিস। ঠিক যেরকম ভাবে ক্যাটারপিলার একরকম দেখতে হয় বা শুয়োপোকা একরকম দেখতে হয়, সেখান থেকে প্রজাপতি বা মথ তৈরি হয় সম্পূর্ণ অন্যরকম দেখতে, একটা সম্পূর্ণ জীব তৈরি হচ্ছে। এখানে একটা কোষ তার সমস্ত আকার আকৃতির পরিবর্তন করে নিজেকে এতখানি পরিবর্তিত করে ফেললো যে সেখান থেকে তৈরি হলো কি? সেখান থেকে ম্যাচিওর্ড স্পার্ম তৈরি হলো। এবার এই ম্যাচিওর্ড স্পার্ম লুমেনের মধ্যে দিয়ে যথাস্থানে গিয়ে জমা হবে, অর্থাৎ এপিডিডাইমিসে গিয়ে জমা হবে। তাহলে স্পারমাটোজেনেসিস আর স্পারমিওজেনেসিস দুটো আলাদা প্রসেস। স্পারমাটোজেনেসিস হচ্ছে সম্পূর্ণ শুরু থেকে শেষ অবধি স্পার্ম তৈরি হওয়ার প্রসেস, মানে জার্ম সেল থেকে স্পারমাটোগোনিয়াম হয়ে স্পারমাটোসাইট হয়ে স্পারমাটিড হয়ে স্পার্ম তৈরি হওয়ার প্রসেসটাকে আমরা বলি স্পারমাটোজেনেসিস। আর স্পারমিওজেনেসিস হচ্ছে স্পারমাটিড থেকে পরিবর্তনের মধ্যে দিয়ে একদম নিজের আকার আকৃতির পরিবর্তন করে যখন ম্যাচিওর স্পার্ম তৈরি হবে, সেই প্রসেসটাকে বলা হয় স্পারমিওজেনেসিস। এখানে আরেকটু হয়তো ডিটেলে আছে, শুধু এখানে দু একটা জিনিস দেখার আছে, যে এই যে আমরা এতক্ষণ দেখলাম, এখানেও দেখলাম, এখানে কিন্তু শুধুমাত্র স্পারমাটোগোনিয়াম, স্পারমাটোসাইট এগুলো নেই, এছাড়াও আরো কিছু কিছু সেল থাকে। সেই সেলগুলো সাহায্যকারী সেল, যেগুলোর কাজ হচ্ছে স্পার্ম তৈরিতে সাহায্য করা, তাকে পুষ্টি দেওয়া, তার এই যে পরিবর্তন, সেই পরিবর্তনটাকে নির্দিষ্ট করা। তার মধ্যে লিডিক সেল, সার্টলি সেল, এই সেলগুলো ইম্পর্টেন্ট। এইগুলোর আলাদা আলাদা কাজ, সাহায্যকারী হিসেবে এরা অংশগ্রহণ করে এই প্রসেসটায়। আচ্ছা, এবার ঠিক একইভাবে আমরা আলোচনা করতে পারি উজেনেসিস সম্বন্ধে। এবার উজেনেসিস এই প্রসেসটা কোথায় হয়? এই প্রসেসটা হয় ওভারির মধ্যে। খুব সাধারণভাবে ওভারির যে গঠন, সেই গঠনটাকে আমরা যদি দেখি তাহলে দেখব কি,
একটা এরকম শেপ দেখা যায় যার মধ্যে ব্লাড ভেসেল থাকে এবং সেই ব্লাড ভেসেল ছড়ানো থাকে, বাকি পোর্শনে ফাইব্রাস টিস্যু থাকে, আর যার মধ্যে এবং ওভারির মধ্যে যে প্যারেনকাইমাল টিস্যু ধাত্র কোষ তার অংশ থাকে যার মধ্যে বেশ কিছু ফাইব্রাস টিস্যুও থাকে, ফাইব্রোব্লাস্ট সেল থাকে এবং আরো অন্যান্য প্যারেনকাইমাল সেল থাকে। এই যে প্রাইমর্ডিয়াল ফলিকল, এই প্রাইমর্ডিয়াল ফলিকিউল গুলো হচ্ছে আমাদের আদি কোষ যার থেকে আমাদের ওভারি তৈরি হবে। এই প্রাইমর্ডিয়াল ফলিকিউল থেকে কি হচ্ছে, প্রাইমারি ফলিকিউল তৈরি হচ্ছে, প্রাইমারি ফলিকিউল থেকে সেকেন্ডারি ফলিকিউল তৈরি হচ্ছে, তারপর টার্সিয়ারি ফলিকিউল তৈরি হচ্ছে, তারপর গ্রাফিয়ান ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকিউল তৈরি হচ্ছে, যেখান থেকে বেরিয়ে আসছে সেকেন্ডারি উসাইড। তার মানে এই ফলিকিউলের মধ্যে এর সমস্ত বিভাজন এবং অন্যান্য কাজকর্ম হচ্ছে। আর যখন এখান থেকে সেকেন্ডারি উসাইড বেরিয়ে আসছে এবং তখন এটা যখন পরিত্যক্ত হচ্ছে হয়ে কি তৈরি করছে, কর্পাস লুটিয়াম। এটা হচ্ছে সাধারণভাবে ওভারির মধ্যে, ওভারির যদি আমরা প্রস্থচ্ছেদ করি বা ব্যবচ্ছেদ করি তাহলে এটাকে অ্যানাটমিক্যালি এইভাবে আমরা দেখতে পারবো। তাহলে প্রথম পর্যায়ে কি, প্রথম পর্যায়ে আমাদের যখন ডিম্বাণু তৈরি হচ্ছে তখন উগোনিয়াম, এটা হচ্ছে ডিপ্লয়েড। এই যে উগোনিয়াম, এই উগোনিয়ামের মধ্যে একটা জিনিস আমাদের কিন্তু এই ফলিকল আর সেল কিন্তু এক নয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। ফলিকল হচ্ছে সেই পোর্শনটা যার মধ্যে এই উজেনেসিস প্রক্রিয়াটা ঘটে, যে চেম্বারের মধ্যে এই উজেনেসিস প্রক্রিয়াটা ঘটে। এবার এই যে উজেনেসিস প্রক্রিয়াটা, উজেনেসিস প্রক্রিয়ায় কি দেখা যায়, প্রথমে উগোনিয়াম থাকে যেটা ডিপ্লয়েড, সেই ডিপ্লয়েড উগোনিয়াম সমবিভাজনের ফলে প্রাইমারি উসাইট তৈরি হচ্ছে। এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস রয়েছে, এই যে প্রাইমারি উসাইট, এই প্রাইমারি উসাইট কিন্তু আমাদের ফিমেল শরীরে বা স্ত্রী শরীরে ডিম্বাণুর মধ্যে গর্ভাশয়ের মধ্যে তৈরি হয়েই থাকে এবং যতক্ষণ না তারপর বাইরে থেকে উপযুক্ত কোনো স্টিমুলি এসে পৌঁছায়, অর্থাৎ বয়ঃসন্ধিকাল এসে পৌঁছায়, সেখানে হরমোনাল পরিবর্তন ঘটে, ততক্ষণ কিন্তু এরা ওই প্রাইমারি উসাইট অবস্থায় আবদ্ধ থাকে। এই প্রাইমারি উসাইট এই স্টেজে এরা আটকে থাকার পর এটাকে বলা হয় রেস্টিং স্টেজ। তারপর উপযুক্ত উদ্দীপকের সাহায্যে, বিশেষ করে হরমোনাল চেঞ্জের পর, যখন থেকে বয়ঃসন্ধিকালের পর থেকে তখন কি হয়, তখন একটা একটা করে ওভাম ডেভেলপ করতে শুরু করে। প্রাইমারি উসাইট থেকে তৈরি হয় সেকেন্ডারি উসাইট। এই সেকেন্ডারি উসাইট যখন তৈরি হয় দেখা যায় যে একটির থেকে দুটি কোষ তৈরি হলো, তার মধ্যে একটা ছোট, আর অর্থাৎ একটি নিউক্লিয়াস সর্বস্ব। তাহলে এই যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসটা দুটো ভাগে ভাগ হয়, একটি এবং দুটি। তার মধ্যে একটি কোষ এমন হয় যার মধ্যে শুধু নিউক্লিয়াসটা ভাগ হয়েই রয়েছে, অর্থাৎ ডিএনএটা শুধু ডাবলিং হয়েছে, হয়ে ডিএনএটাই রয়েছে এবং তার সাইটোপ্লাজম বিন্দু মাত্রও নেই বা থাকলেও খুবই সামান্য। দুজনের সাইটোপ্লাজম একই সাথে এসে জমা হয় একটির মধ্যে, এবং এর পরের বিভাজনেও ঠিক একইভাবে দেখা যায় যে দুটি যে কোষ তৈরি হলো তার মধ্যে একটি অত্যন্ত ছোট আর আরেকটি যথেষ্ট বড়, এবং এই যে বড়, যেটাকে বলা হয় উটিড বড় কোষটি, এই উটিড কোষটি পরবর্তীকালে কি হয়, এখানে পরিণতি লাভ করে। এই যে গ্রাফিয়ান ফলিকুলস তার মধ্যে পরিণতি লাভ করে, করে কি হচ্ছে, সেখান থেকে ওভাম তৈরি করছে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় ওভুলেশন।
এই প্রসেসটার নাম হচ্ছে ওভুলেশন। তাহলে উজেনেসিসে কি দেখা যাচ্ছে? প্রথমে কি দেখা যাচ্ছে? ফিটাল ডেভেলপমেন্টের সময় মিওসিস 1 শুরু হয় কিন্তু স্টপ হয়ে যায় প্রোফেজ দশায় এসে, যেটা আমি বললাম রেস্টিং ফেজ। তারপরে কি হয়? তাহলে 2n প্রাইমারি উসাইট তৈরি হলো, এইটি মিওসিস 1 স্টেজে এসে এখানে এসে আটকে গেল। কিন্তু আফটার পিউবার্টি কি হচ্ছে? এই প্রাইমারি উসাইট কমপ্লিট করে মিওসিস 1। তাহলে মিওসিস 1 এর এখানে আরো একটা ইম্পর্টেন্ট ব্যাপার, তাহলে মিওসিস 1 এর কোন স্টেজে সে আটকাচ্ছে? প্রোফেজ 1। তাহলে পিউবার্টি বা বয়ঃসন্ধির পরে উপযুক্ত হরমোনের প্রভাবে সেটা কোথায় কি হচ্ছে? সেখান থেকে সেটা কমপ্লিট করছে তার মিওসিস 1 স্টেজ, যেটা কি করছে? তৈরি করছে সেকেন্ডারি উসাইট। সেকেন্ডারি উসাইটের সাথে কি হচ্ছে? ফার্স্ট পোলার বডি, যেটি ছোট সেল। আর এই যে বড় সেলটি তৈরি হলো, এই বড় সেলটি আবার বিভাজন হচ্ছে। বিভাজন হয়ে কি হচ্ছে? সেকেন্ডারি উসাইট যেটা তৈরি হলো তার সাথে আরেকটা পোলার বডি তৈরি হলো। তাহলে টোটাল একটি প্রাইমারি উসাইট থেকে কতগুলো পোলার বডি এবং কতগুলো সেকেন্ডারি উসাইট তৈরি হবে? একটি সেকেন্ডারি উসাইট তৈরি হবে আর 3টি পোলার বডি তৈরি হবে, কারণ এখানে দুবার ডিভিশন হবে। তাই প্রতিবারের ডিভিশনে যদি দুটো করে কোষ তৈরি হয়, তাহলে প্রথমবারে একটি বড় কোষ, একটি পোলার বডি, তারপরের বারে একটি বড় কোষ এবং একটি পোলার বডি। উল্টো দিকে আরেকটি যে ছোট কোষটা যেটি পোলার বডি তৈরি হয়েছিল, সেও দুবার বিভাজিত হবে। তাহলে এইভাবে 3টে পোলার বডি তৈরি হবে। আর 3টে পোলার বডি, এরকম ধরে নেওয়া যায় যে সমস্ত সাইটোপ্লাজম গুলো একটার মধ্যে জমা হয়ে একটি মাত্র সেকেন্ডারি উসাইট, যেখান থেকে প্রপার একটি ডিম্বাণুর জন্ম হবে। এবার এই যে ডিম্বাণুটা তৈরি হলো, এই ডিম্বাণুটা কি হবে? এই ডিম্বাণুটার এবার ফার্টিলাইজেশন হবে। স্পার্ম আসবে এবং স্পার্মের সাথে এটার ফার্টিলাইজেশন প্রসেসটা এ কমপ্লিট করবে। তাহলে এইটা হচ্ছে টোটাল পার্টিকুলার ডিম্বাণু তৈরি হওয়া এবং স্পার্ম বা শুক্রাণু তৈরি হওয়ার প্রসেস। এবং এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফার্টিলাইজেশন। তো এই যে তৈরি হলো এই দুটি কোষ, এই দুটি কোষের এবার কি হবে? নিষেক ঘটবে। তাহলে আমরা বলতে পারি ফার্টিলাইজেশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য ইউনিয়ন অফ টু হ্যাপ্লয়েড গ্যামেটস, যেটা আমি বললাম যে তাহলে দুটো হ্যাপ্লয়েড বা এন নাম্বারের গ্যামেট, এই দুটো গ্যামেট কি হচ্ছে? স্পারমাটোজোয়া অ্যান্ড উসাইট। আমরা উসাইটকে কি বলি? উসাইটকে বলি এগ, আর স্পারমাটোজোয়ার পরিবর্তিত রূপ হচ্ছে স্পার্ম। এই দুটো কেন হচ্ছে? টু রেস্টোর দ্য ডিপ্লয়েড স্টেজ, মানে 2n নাম্বার ফিরিয়ে আনার জন্য। যেটা কি করছে? নিষেকের পর যেটা তৈরি হচ্ছে, তাহলে দুটো উসাইট, স্পারমাটোজোয়া অ্যান্ড উসাইটের মিলনের পরে তৈরি হচ্ছে জাইগোট। এই যে জাইগোটটা তৈরি হচ্ছে, এই জাইগোটটা কি করছে? এই জাইগোটটা তারপরে পরবর্তীকালে বিভাজন এবং পরিবর্তন ও পরিবর্ধনের মধ্যে দিয়ে তৈরি করছে আমাদের এমব্রায়ো, যার থেকে একটি পূর্ণাঙ্গ প্রাণীর বা উদ্ভিদের জন্ম হচ্ছে, পূর্ণাঙ্গ জীবের জন্ম হচ্ছে। তাহলে ফার্টিলাইজেশন হচ্ছে ওভাম, তার মানে দুটো হ্যাপ্লয়েড নাম্বার অফ সেল একসাথে মিলিত হচ্ছে ফার্টিলাইজেশন প্রসেসের মধ্যে দিয়ে, যার একটি আসছে পুরুষের দেহ থেকে, একটি আসছে স্ত্রীর দেহ থেকে। এবং এই দুটো কোষ একসাথে যুক্ত হয়ে ফিউজড হয়ে তৈরি করছে কি? তৈরি করছে জাইগোট। এই জাইগোট একটি মাত্র কোষ, যার মধ্যে নিউক্লিয়াসে 2n নাম্বার অফ ক্রোমোজোম থাকছে। এই 2n নাম্বার অফ ক্রোমোজোম এবার কি হচ্ছে? এইবার
এই কোষটিকে ক্রমশ বিভাজনের মধ্যে দিয়ে বহু সংখ্যায় কোষের জন্ম দিচ্ছে। শুধু জন্ম দিচ্ছে না, যেরকম সেরকম ভাবে না, তারা একটা নির্দিষ্ট সজ্জা মেনে সেই জন্মটা হচ্ছে এবং তারা ঘনসংবদ্ধ হয়ে একটা নির্দিষ্ট পদ্ধতিতে নিজেদের পরিবর্তন এবং পরিবর্ধন ঘটাচ্ছে, ঘটিয়ে শেষ পর্যন্ত একটি এমব্রায়ো বা ভ্রূণের জন্ম দিচ্ছে। নাও দ্য ফার্টিলাইজেশন প্রসেস। এই হচ্ছে ফার্টিলাইজেশন প্রসেস। এখানে দেখাই যাচ্ছে যে স্পার্মের তুলনায় ওভাম সাইজে কতখানি বড়। যদিও তার নিউক্লিয়াস কিন্তু খুব একটা বড় নয়, কিন্তু তার সাইটোপ্লাজমটাই তার শরীরের অনেকখানি অংশ জুড়ে থাকছে। আর স্পার্মের হেডের মধ্যে থাকছে কি? থাকছে শুধুমাত্র নিউক্লিয়াস, আর তার বাইরে কি থাকছে? অ্যাক্রোজোম। আর তার বাকি অংশের গঠন আমরা আগে আলোচনা করেছি। এইবার এইখানে কি দেখা যাচ্ছে? এইখানে দেখা যাচ্ছে একটি ওভামকে নিষিক্ত করার জন্য অনেকগুলি স্পার্ম ছুটে আসছে। ঘটনা হচ্ছে তার মধ্যে মাত্র একটি স্পার্মের সাথেই এই মিলন ঘটবে। যদি একাধিক স্পার্মের সাথে মিলন ঘটে তাহলে কিন্তু অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হবে, কারণ সেক্ষেত্রে 2n এর জায়গায় 3n, 4n, 5n এরকম নাম্বার তৈরি হয়ে যাবে ক্রোমোসোমের মধ্যে, যা কোনো কোষের স্বাভাবিক কাজকর্মের জন্য এবং স্বাভাবিক বেঁচে থাকা এবং বিভাজনের জন্য একেবারেই অসম্ভব। তাই এখানেও বিশেষ নিয়ন্ত্রণ রয়েছে। আমি এর আগে যখন ওভামের গঠন বলেছিলাম তখন কি বলেছিলাম? তখন বলেছিলাম এদের বাইরে বিভিন্ন স্তর রয়েছে। তারপরে জোনা পেলুসিডা, এই জোনা পেলুসিডা কে ক্রস করে তারপর তার সাইটোপ্লাজমে পৌঁছতে হবে। এবার এই যে জোনা পেলুসিডাকে ক্রস করে তার সাইটোপ্লাজমে পৌঁছতে হবে, তার সেল মেমব্রেন ভেদ করে তার নিউক্লিয়াসটা সাইটোপ্লাজমের মধ্যে পৌঁছিয়ে ডিম্বাণুর নিউক্লিয়াসের সাথে একসাথে ফিউজ হবে বা মিলন ঘটবে, এই পদ্ধতিটা করতে গেলে আমাদের স্পার্মগুলিকে বেশ কতগুলো বাধা টপকাতে হবে। এবার এই বাধা টপকানোর জন্যই কিন্তু স্পার্মের তীব্র গতি এবং অ্যাক্রোজোম গ্র্যানিউলস থাকে। ওই যে ওপরের যে অংশটা অ্যাক্রোজোম, সেটা আসলে কিছুই নয়, বলা যায় যে এনজাইমের থলি। গলজি অ্যাপারেটাস থেকে তৈরি হয়, গলজি বডি থেকে তৈরি হয় অনেক এনজাইম, যেটা ওপরে ওই অ্যাক্রোজোমের মধ্যে ওখানে থলির মতন আকারে থাকে। যে এনজাইম গুলো, এনজাইম মানে হচ্ছে উৎসেচক, এবং এই উৎসেচক কেমিক্যাল বিক্রিয়া ঘটায়। এরা কি করে? এরা ওই যে জোনা পেলুসিডা এবং সেল মেমব্রেন এই জায়গাটায় অনেকটা ড্রিলের মতন কাজ করে কেমিক্যালি। ওই জায়গাটা যে বাধা, সেই বাধাগুলোকে ডিসলভ করে সরিয়ে এবং তাদের মুভমেন্টের মধ্যে দিয়ে তারা ভেতরে ঢুকে যায়, এবং যে আগে ভেতরে ঢুকবে সাথে সাথে বাকি সমস্ত মেমব্রেনটা লক হয়ে যাবে, অন্য কোনো স্পার্ম ঢুকতে পারবে না। অত্যন্ত শক্তিশালী এই নিয়ন্ত্রণ ব্যবস্থা। এবার কি হচ্ছে এই ফার্টিলাইজেশনে? প্রথমে কি হচ্ছে? প্রথমে আমি বললাম যে বাইরের পোর্শন গুলোকে ভেদ করে এসে জোনা পেলুসিডায় এসে উপস্থিত হলো যে স্পার্ম, সেই স্পার্মটি এবার এগের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট হলো। কন্ট্যাক্ট হয়ে তার যে অ্যাক্রোজোম, সেই অ্যাক্রোজোম থেকে সে এবার কি করলো? হাইড্রোলাইটিক এনজাইম, যেটা আমি বলছিলাম যে এনজাইম গুলো সিক্রিট করলো। এই যে হাইড্রোলাইটিক এনজাইম সিক্রিট করলো, এই এনজাইম গুলো বা উৎসেচক গুলো কি করবে? জোনা পেলুসিডার মধ্যে গর্ত তৈরি করবে। এবার স্পার্মটা আরো এগিয়ে গেল ওই গর্তের মধ্যে দিয়ে। এগিয়ে যাওয়ার পর তারপর কি করবে? এই জোনা পেলুসিডা আর এগ বা ডিম্বাণুর মধ্যে
একটা ফাঁকা পোর্শন থাকছে, যেটাকে বলা হচ্ছে পেরিভাইটেলাইন স্পেস। এইটা হচ্ছে যদি ভাইটেলাইন মেমব্রেন বলি, তাহলে এটা হচ্ছে পেরিভাইটেলাইন স্পেস। এই যে পেরিভাইটেলাইন স্পেস, এই স্পেসের মধ্যে এই হাইড্রোলাইটিক এনজাইম দিয়ে ও এগিয়ে আসবে। এগিয়ে আসার পর এই পেরিভাইটেলাইন স্পেসের গায়ে কি থাকছে? গায়ে থাকছে কিছু প্রোটিন রিসেপ্টর। এই প্রোটিন রিসেপ্টর গুলো এবার কি করছে? স্পার্মের যে প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা আছে সেটার সাথে ওভামের যে প্লাজমা মেমব্রেন, এই যে প্লাজমা মেমব্রেন, সেই দুটোকে একসাথে আটকে দিচ্ছে, ফিউজ করছে। তাহলে স্পার্মের প্লাজমা মেমব্রেন আর ওভামের প্লাজমা মেমব্রেন একটা আরেকটার সাথে আটকে গেল। আটকে যাওয়ার পরে কি হলো? যেহেতু ফিউজ করলো, তা ফিউজ করার মানে এই দুটোর মধ্যে এবার গ্যাপ তৈরি করা কোনো অসুবিধা হলো না। এইখান দিয়ে নিউক্লিয়াসটা ভেতরে ঢুকে গেল, স্পার্মের নিউক্লিয়াস ভেতরে ঢুকে গেল। কিন্তু সাথে সাথে এদের তলায় এই যে এই সাইটোপ্লাজমের তলায় কর্টিক্যাল গ্র্যানিউলস থাকছে, কিছু কিছু থলে থাকছে, থলের মতন অংশ, যেগুলো এনজাইম দিয়ে তৈরি, এনজাইম রয়েছে। এরা মুহূর্তের মধ্যে কি করছে? মুহূর্তের মধ্যে বেরিয়ে আসছে এবং এই পেরিভাইটেলাইন স্পেসটাকে অভেদ্য করে দিচ্ছে, পুরো এই জায়গাটাকে কভার করে দিচ্ছে, যাতে আর কোনো স্পার্ম ওইটাকে ক্রস করতে না পারে। এই সময় যেমন এই এনজাইম গুলো বাইরে বেরিয়ে আসে, সেই রকম বিভিন্ন আয়ন, পার্টিকুলারলি ক্যালসিয়াম আয়নের একটা বিরাট আপসার্জ বলি আমরা, মানে অনেক বেড়ে যায়। এইটা কি হয়? এটা একটা কেমিক্যাল রিয়াকশন, যে কেমিক্যাল রিয়াকশনের মধ্যে দিয়ে এই কর্টিক্যাল গ্র্যানিউলের যে গ্র্যানিউলস গুলো আছে, এগুলো এনজাইম এর সাথে ক্যালসিয়াম এবং অন্যান্য সমস্ত পরিবেশের ভিত্তিতে কি হচ্ছে, এরা একটা অভেদ্য পর্দার মতন স্ট্রাকচার তৈরি করছে, যার ফলে এরা অন্য স্পার্ম গুলোকে আটকে দিচ্ছে। তাহলে বহু স্পার্ম এইভাবে চারদিক থেকে আসছে, জোনা পেলুসিডা অব্দি পৌঁছচ্ছে। জোনা পেলুসিডার সাথে যেই মুহূর্তে সংযুক্ত হচ্ছে, তারপর এরা কি করছে? হাইড্রোলাইটিক বা যে ডাইজেস্টিভ এনজাইম গুলো, সেগুলো সিক্রিট করছে, যেটা ওই জায়গাটার মধ্যে গর্ত তৈরি করছে, যে আগে গিয়ে পৌঁছচ্ছে পেরিভাইটেলাইন স্পেসের ওখানে। সেখানে কি হচ্ছে? সেখানে সাথে সাথে অ্যাক্রোজোম এই কাজটা করতে করতে এগিয়ে এসে ওই পেরিভাইটেলাইন স্পেসের বাইরে দিয়ে যে পার্টিকুলার রিসেপ্টর আছে, এই রিসেপ্টর গুলো কি করছে? প্রোটিন রিসেপ্টর গুলো স্পার্মের যে কোষ পর্দা তার সাথে আটকাচ্ছে এবং তাকে ফিউজ করে তার নিউক্লিয়াসটাকে ভেতরে যেতে সাহায্য করছে। এবং একই সময় এই কর্টিক্যাল গ্র্যানিউল গুলো কাজ করছে যাতে ওই জায়গাটা অভেদ্য হয়ে যায়। এই হচ্ছে ঘটনাটা। এইভাবে ফিউজ করলো, ভেতরে ঢুকে আসছে। এই রিসেপ্টর গুলো এখানে আটকে ছিল, সেই রিসেপ্টর গুলো দেখানো আছে। আর সাথে সাথে কি হচ্ছে? কর্টিক্যাল গ্র্যানিউলস গুলো রিলিজ করছে, যেটাকে বলা হয় কর্টিক্যাল রিয়াকশন। এর ফলে কি হচ্ছে? এমন একটা এনভেলাপ বা পর্দার তৈরি হচ্ছে, যে পর্দাটা দিয়ে আর কোনো স্পার্ম ভেতরে ঢুকতে পারে না। এইভাবে যেটা ঘটছে সেটা হচ্ছে পলিস্পার্মি বলে যে ঘটনাটা, একাধিক স্পার্ম এসে একটাকে যদি ফার্টিলাইজ করে ওভামকে, সেইটা রোধ করা হচ্ছে। তাহলে এইভাবে ফার্টিলাইজেশন প্রসেসটা কমপ্লিট হলো। ফার্টিলাইজেশন প্রসেস যখন কমপ্লিট হলো, তখন দুটো নিউক্লিয়াসের মার্জার হলো, একসাথে তারা যুক্ত হলো। যুক্ত হওয়ার পর তারপর তারা কি করছে? তারা 2n নাম্বার অফ নিউক্লিয়াস তৈরি হচ্ছে, 2n ক্রোমোসোম রয়েছে যার মধ্যে। এইবার সেই 2n নাম্বারের নিউক্লিয়াসের যেটি রয়েছে, সেই সাইটোপ্লাজমের মধ্যে যে নিউক্লিয়াসটা রয়েছে, মাথায় রাখতে হবে যে ওখানে নিউক্লিয়াসটা ছোট এবং সাইটোপ্লাজমটা অনেক বড়, কারণ ডিম্বাণুর সাইটোপ্লাজমের
মানে আয়তনটা অনেক বড় হয়। তার কারণ হচ্ছে পরবর্তীকালে এমব্রায়োনিক ডেভেলপমেন্টে ওই সাইটোপ্লাজমের মধ্যে এমন অনেক প্রোটিন, এমন অনেক আরএনএ বা এমন অনেক জিনিস থাকে যেইগুলো কোন দিকে কিভাবে এমব্রায়োটা ডেভেলপ করবে সেইটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে। এই নিয়ন্ত্রণ ঘটানোর জন্যই ওদের মধ্যে আগে থেকে মানে মাতৃদেহ থেকে সমস্ত রকম ইনফরমেশন বা সমস্ত রকম খবর বা ইনস্ট্রাকশন ওর মধ্যে লোড করা থাকে, যেমন যেন প্রোগ্রাম করা রয়েছে সাইটোপ্লাজমটা, সেই প্রোগ্রাম অনুযায়ী পরে আমাদের ডেভেলপমেন্ট প্রসেস এগোবে। তা এবার কি হচ্ছে, এবার এই যে যে কোষটি তৈরি হলো এই কোষটা এবার সেল ডিভিশন স্টেজে ঢুকছে। এই সেল ডিভিশন স্টেজটাকে আমরা কি বলি, আমরা বলি ক্লিভেজ। এই সেল ডিভিশন স্টেজে কোষগুলো ভাঙতে ভাঙতে এগোতে থাকছে এবং এগোতে এগোতে প্রথমে মরুলা, তারপর ব্লাস্টুলা তৈরি হচ্ছে বা ব্লাস্টোসিস্ট তৈরি হচ্ছে। ব্লাস্টোসিস্ট কেন বলা হয়, মরুলার ক্ষেত্রে কোষটা এই বিভাজনের ফলে যে যেটি তৈরি হয় মানে কতগুলো কোষ নিয়ে যে একটা বলের মতন তৈরি হয়, ওই বলটা সলিড থাকে। কিন্তু ব্লাস্টোসিস্ট যখন হয় তখন সিস্ট যাকে আমরা বলি, ব্লাস্টোসিস্টের ক্ষেত্রে দেখা যায় ওই বিভিন্ন যে কোষগুলো ভেঙে ভেঙে তৈরি হচ্ছে সেই কোষগুলো একটা বাইরের দিকে একটা লেয়ার তৈরি করে আর ভেতরের পোর্শনটা ফাঁপা থাকে, সেই জন্য এটাকে আমরা বলি ব্লাস্টোসিস্ট। এবার কি হচ্ছে, এবার এই যে ক্লিভেজের ঘটনাটা আমরা বললাম, তাহলে এখানে এখানে কি হচ্ছে, এটা হচ্ছে জাইগোট। সেই জাইগোট ক্লিভেজের মাধ্যমে 8টা সেল স্টেজ, 32টা সেল স্টেজ, 64টা সেল স্টেজ বা কোষের পর্যায়ে এই অবধি, যখন ভেতরে কোনো ফাঁপা অংশ তৈরি না হয় তখন সেটাকে আমরা অনেক সময় মরুলা বলি। এরপরে একটা যেটা তৈরি হয় সেটা হচ্ছে ব্লাস্টুলা। এই ব্লাস্টুলার মধ্যে কি থাকে, ব্লাস্টোসিল থাকে ভেতরের পোর্শনটা, যে জায়গাটা ফাঁকা থাকে। তখন কি হয়, তখন এই যে কোষগুলো চারদিকে ছড়িয়ে যায়, মাঝখানটা ফাঁকা হয়ে যায় এবং এটা একটা লেয়ারের মতন ফাঁপা বলের মতন হয়ে যায়। এই যে ফাঁপা বল এর মাঝখানটাকে আমরা বলি ব্লাস্টোসিল। আর এটাকে যদি আমরা দেখি তাহলে কি হবে, এই ব্লাস্টোসিল এরপরে কি হবে, এরপরে এই কোষগুলো এদের বিভিন্ন রকম মুভমেন্ট শুরু হয় বিভিন্ন দিকে। এই যে বিভিন্ন দিকে মুভমেন্ট শুরু হয় তখন কি হয়, তখন একটাই কোষ স্তর থেকে এবার 20 স্তর 30 স্তর তৈরি হতে থাকে এবং শরীরের সামনের দিক এবং পেছনের দিক তৈরি হতে থাকে। মানে বডি অ্যাক্সিস তৈরি হতে থাকে, কোন দিকটা মাথা হবে কোন দিকটা পা হবে, হ্যাঁ, এই জায়গাগুলো তৈরি হতে থাকে। এই পর্যায়টাকে আমরা বলি গ্যাস্ট্রুলেশন। এই প্রসেসটাকে আমরা বলি গ্যাস্ট্রুলেশন, এখানে যেটা দেখানো হয়েছে। এবার কি হবে, এইটাকে তখন আমরা বলি গ্যাস্ট্রুলা। আর যে জায়গাটা এই যে ব্লাস্টোপোরটা তৈরি হয়েছে, এই যে মাঝখানে যে গর্তটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ব্লাস্টোপোর। তাহলে ভেতরে যেটা ছিল সেটা ছিল ব্লাস্টোসিল। আর গ্যাস্ট্রুলেশনের পর গ্যাস্ট্রুলার মধ্যে এই যে ভেতরে ঢুকে আসছে পোর্শনটা, এখানে আবার যে পোর্শন ফাঁকা পোর্শনটা তৈরি হলো সেটাকে আমরা বলি ব্লাস্টোপোর। তাহলে এবার আমরা ক্লিভেজটা দেখব। ক্লিভেজটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে রিপিটেড মিওটিক ডিভিশন, এটা সরি রিপিটেড মাইটোটিক ডিভিশন, সমবিভাজন। এক্ষেত্রে কিন্তু সবসময় সমবিভাজন হবে। রিপিটেড মাইটোটিক ডিভিশন অফ জাইগোট, যেখান থেকে কি করছে, কোষের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে, বাড়তে বাড়তে আলটিমেটলি ব্লাস্টোমিয়ার তৈরি হবে, যার মধ্যে আমরা ব্লাস্টুলা তৈরি হবে, যার মধ্যে আমরা ব্লাস্টোসিল দেখতে পাবো। তাহলে জাইগোট থেকে 2টো সেল, 4টে সেল, 8টা সেল, এইভাবে 16, 32, 64 করতে করতে একটা হলো বল তৈরি হলো, যেটা আমি বললাম। তারপর ক্রস সেকশন, এটা হচ্ছে ব্লাস্টোসিল আর এটা হচ্ছে ব্লাস্টুলা। এবার ক্লিভেজ কত রকমের হয়,
এই যে প্রসেসটা ক্লিভেজ, এই ক্লিভেজের কতগুলো বিভাগ আছে। প্রথমত যে টাইপটা সেটাকে বলা হয় হোলোব্লাস্টিক ক্লিভেজ। হোলোব্লাস্টিক কেন? হোলোব্লাস্টিক ক্লিভেজ মানে হচ্ছে কমপ্লিট ক্লিভেজ, পুরো কোষটাই ক্লিভেজ ঘটছে, তাকে আমরা বলি হোলোব্লাস্টিক ক্লিভেজ। এর মধ্যে প্রথমটি হচ্ছে আইসোলেসিথাল। আইসোলেসিথাল এর মধ্যে কেন, তার কতগুলো কারণ। এই যে বিভিন্ন রকম ক্লিভেজ হয় তার কতগুলো কারণ আছে। কারণটা হচ্ছে যে ধরনের প্রাণীর যে ধরনের ডিম্বাণু, সেই ডিম্বাণুর প্রকৃতি অনুযায়ী তাদের মধ্যে ক্লিভেজ ঘটে। কিরকম প্রকৃতি অনুযায়ী ক্লিভেজ ঘটে? প্রত্যেক ক্ষেত্রে ডিম্বাণুর মধ্যে আমরা কি জানি? আমরা জানি যে এগের মধ্যে ইয়ক থাকে। এবার এই ইয়কটা বেসিক্যালি কি? ইয়ক আমরা যেটাকে সাধারণ ক্ষেত্রে মুরগির ডিমের ক্ষেত্রে কুসুম বলি, ইয়কটা বেসিক্যালি কিন্তু এগের সেলের কোনো পোর্শন নয়। ইয়কটা হচ্ছে সেই অংশ যার থেকে যখন ওর মধ্যে ডিম্বাণুটা তৈরি হবে, ওর মধ্যে এমব্রায়োটা তৈরি হবে বা ভ্রূণটা তৈরি হবে, সে খাবার সংগ্রহ করবে। তার যখন পরিণতি হতে থাকবে সে তখন খাবার সংগ্রহ করবে, তাহলে ওটা হচ্ছে খাবার। এবার কোনো কোনো এগে এরকম থাকে যে তার সমস্ত খাবারটা তার সমস্ত শরীর জুড়ে ছড়িয়ে থাকে। এবার বিশেষ করে যেসব প্রাণীরা ডিম পারে, শরীরের বাইরে যাদের ডেভেলপমেন্ট হয়, তাদের ক্ষেত্রে ইয়কটা ভীষণ ইম্পর্টেন্ট। ওটা না থাকলে কোনোভাবেই প্রাণীটার ভ্রূণের ডেভেলপমেন্ট বা বৃদ্ধি ঘটবে না, কারণ তার তো খাবার চাই। যখন ভ্রূণ হিসেবে কোষগুলো বিভাজিত হচ্ছে তখন তো এমনি এমনি হবে না, তার জন্য কোষ বিভাজন, তাদের যে মুভমেন্ট, তার জন্য প্রচুর শক্তির দরকার। আর শক্তি পেতে গেলে খাবার দরকার, তাহলে সেই খাবারটা হচ্ছে ইয়ক। আমাদের ক্ষেত্রে আমাদের যেহেতু ভ্রূণ পেটের মধ্যে ডেভেলপ করে, তাহলে কোত্থেকে খাবার পায়? মাতৃদেহ থেকে খাবার পায়। কিন্তু যারা বাইরে রয়েছে তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে আগে থেকে সেটাকে রিজার্ভ করে রাখতে হবে, তাহলে সেটাও একটা বিরাট কাজ যে কোনো প্রাণীর ক্ষেত্রে, তার ডিম তৈরি করার ক্ষেত্রে। তাহলে ওই যে ইয়কটা কোষের মধ্যে কিরকম ভাবে রয়েছে তার উপর ডিপেন্ড করছে ক্লিভেজটা কিরকম হবে। যেদিকে ইয়ক থাকবে সেই দিকে কোষ বিভাজন হতে দেরি হবে, স্বাভাবিকভাবে ওই জায়গাটায় কোষ বিভাজন হতে অসুবিধাজনক হবে। যেখানে শুধুমাত্র কোষ রয়েছে তাহলে সেই দিকটায় কি হবে? কোষ বিভাজন সহজ হবে। আমরা জানি কোন এগের ক্ষেত্রে অ্যানিমাল পোল আর ভেজিটাল পোল থাকে। এগ মানে হচ্ছে কুসুম সহ ডিম্বাণু। তাহলে এই কুসুম সহ যে ডিম্বাণু, তার কুসুমটা কিরকম অবস্থায় রয়েছে তার উপর ডিপেন্ড করছে অনেক কিছু। এই বিভাজন, ক্লিভেজ বিভাজনটা কিরকম হবে। যদি সমস্ত দিকে সমানভাবে ছড়িয়ে থাকে কুসুমটা, তাহলে অসুবিধা নেই, তাহলে ডিভিশনটা বা ক্লিভেজটা পুরোটা জুড়েই হওয়া সম্ভব। এখানে দেখানো হয়েছে যে আইসোলেসিথাল ক্লিভেজ, যার মধ্যে কুসুমটা সমানভাবে চারদিকে ছড়িয়ে রয়েছে, তার আবার কতগুলো টাইপ রয়েছে। কিন্তু সেই ক্লিভেজে প্রথম থেকে শেষ অবধি বিভাজন একবারে ঘটছে। প্রথমটা হচ্ছে রেডিয়াল ক্লিভেজ। স্যার 8 মিনিট বাকি আছে। হ্যাঁ, এই শেষ করে দেবো, আর দুটো স্লাইড আছে। প্রথমটা হচ্ছে রেডিয়াল ক্লিভেজ। তারপরেরটা কি হচ্ছে? তারপরেরটা হচ্ছে স্পাইরাল ক্লিভেজ। মানে এই যে আগের প্লেনটা যেরকম ভাবে ভেঙেছে, পরের প্লেনটা খানিকটা ঘুরে গেছে, একটা স্পাইরালের মতন বা একটা প্যাচের মতন ঘুরে গেছে। আর আরেকটা হচ্ছে বাইল্যাটারাল ক্লিভেজ বা দ্বিপার্শ্বীয় প্রতিসম ক্লিভেজ, যেখানে দুদিকে, এদিকেও যেরকম হবে ওইদিকেও সেরকম ভাবে সমান সমান ভাবে ক্লিভেজ হবে। এটা বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে দেখা যায়, যেমন রেডিয়াল ক্লিভেজ দেখা যায় একাইনোডার্মের ক্ষেত্রে, স্পাইরাল ক্লিভেজ দেখা যায় অ্যানিলিডা, মোলাস্কার ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রেই। বাইল্যাটারাল ক্লিভেজ দেখা যায় টিউনিকেটের ক্ষেত্রে। এর পরেরটা হচ্ছে রোটেশনাল ক্লিভেজ। এটা ম্যামালে দেখা যায়, আবার নিমাটোডেও দেখা যায়। এই রোটেশনাল ক্লিভেজ মানে এইটা দুটো বিভাজন হলো, তার পরেরটা একটু রোটেট করে পরের লেভেলে ঘুরে বিভাজন হচ্ছে। এটা একটু জটিল টাইপের ক্লিভেজ। এই ক্লিভেজে এরকম ভাবে একটা দিকে এমব্রায়োর ডেভেলপমেন্ট হয়, আরেকটা দিকে একটা সরু লেয়ার থাকে এবং ব্লাস্টোসিল এখানে তৈরি হয়। এর পরের ক্লিভেজটা হচ্ছে মেসোলেসিথাল ক্লিভেজ।
এই মেসোলেসিথাল ক্লিভেজ মানে হচ্ছে এটার যে ডিমটি তার মধ্যে একটা দিকে একটু বেশি পরিমাণে খাবার দেওয়া আছে, মানে মডারেট ভেজিটাল ইয়ক, মানে এই দিকে যদি ওপরের দিকে যদি অ্যানিমাল পোল হয়, নিচের দিকে যদি ভেজিটাল পোল হয়, অ্যানিমাল পোলেও কিছুটা ইয়ক পোর্শন ছড়িয়ে রয়েছে কিন্তু ভেজিটাল পোলে একটু বেশি রয়েছে। তো এটা দেখা যায় অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে। অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রেও এদের বিভাজন হয়, কিন্তু দেখা যায় যে আস্তে আস্তে ওপরের দিকটা বেশি ঘন হতে থাকছে, কারণ নিচের দিকটা একটু ইয়কটা বেশি হয়েছে বলে ওদের বিভাজন হতে একটু অসুবিধা হচ্ছে। তারপর হচ্ছে টেলোলেসিথাল ক্লিভেজ। এই ক্লিভেজটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের বার্ডস এভিয়ান ইয়কের ক্ষেত্রে, যাদের মধ্যে এভিয়ান এগের ক্ষেত্রে যাদের মধ্যে ইয়কটা প্রচুর পরিমাণে থাকে এবং একটা দিক পুরোটাই ইয়কে ভর্তি থাকে, শুধুমাত্র তাদের যে ডিম্বাণুটা সেটি একটি ওপরের একটা অংশে মাত্র ডিস্কের মতন ওপরে ভেসে থাকে, সেই জন্য এদের ক্লিভেজটা ওই ওপরের প্লেনটা জুড়েই শুধু হতে থাকে, হতে হতে এটা একটা ডিস্কের মতন তৈরি করে, যেটাকে বলা হয় অনেক সময় ডিস্কয়েডাল ক্লিভেজ। টেলোলেসিথালের ক্ষেত্রে এরকম দেখা যায়। নিচেরটা আরেকটা এক্সাম্পল হচ্ছে ডিস্কয়েডাল ক্লিভেজের ক্ষেত্রে, এটা ফিশ, রেপটাইলস এন্ড বার্ড এর ক্ষেত্রে দেখা যাচ্ছে। আর আরেকটা হচ্ছে সেন্ট্রোলেসিথাল ক্লিভেজ, এইটা ড্রসোফিলা মাছি বা অন্যান্যদের ক্ষেত্রে দেখা যায়। ইয়কটা কি থাকে, ইয়কটা এগের সেন্টারে থাকে, তার ফলে সেন্টারটা বাদ দিয়ে তার চারপাশ দিয়ে কোষগুলোর বিভাজন ঘটে চারদিকে ছড়িয়ে থাকে, তাহলে এটা হচ্ছে সেন্ট্রোলেসিথাল ক্লিভেজ। এইভাবে বিভিন্ন ক্লিভেজের মাধ্যমে আলটিমেটলি কি হয়, আলটিমেটলি আমরা দেখতে পাই যে একটা ডিম্বাণু থেকে ক্রমশ একটি প্রাণী হওয়ার দিকে এগোতে থাকছে। যেমন এইটি ব্লাস্টুলা স্টেজ, তার মধ্যে গ্যাস্ট্রুলেশন প্রসেস স্টার্ট হয়েছে, ব্লাস্টোপোর ফর্মেশন, এই ব্লাস্টোপোর ফর্মেশন শুরু হয়ে গেছে, ভেতরের লেয়ার তৈরি হয়েছে এবং এই ভেতরের লেয়ার এবার কিন্তু ভেতরে একাধিক কোষের স্তর তৈরি হচ্ছে। তাহলে এইভাবে আমরা ক্রমশ এমব্রায়ো তৈরির দিকে এগোই গ্যাস্ট্রুলেশনের মাধ্যমে। আজকে এই অবধি থাকছে, যদি দু একজনের কোনো কোশ্চেন থাকে একটু আধটু, অনেকেই রেজ হ্যান্ড করেছি কিন্তু দেখা যাক, দু একজন যদি কিছু কোনো কোশ্চেন থাকে একটু আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার পার্টিসিপেন্টরা যদি আনমিউট করে। স্যার 217 স্টুডেন্ট আনমিউট করলে সবাই মিলে আনমিউট করা যাবে না, কারণ যদি কোনো ভ্যালিড কোশ্চেন থাকে তাহলে চ্যাট বক্সে লিখুন আপনারা। আচ্ছা, সেটা হতে পারে। স্যার অলরেডি লেখা শুরু করেছে দেখুন। হ্যাঁ, এক্সামের ব্যাপারে এখন তো কিছু আমি বলবো না, আমি তো ক্লাসটা এক্সাম নেওয়ার জন্য নিচ্ছি না, ওটা একদম ওয়েবসাইটে আসবে, যেরকম আসবে সেরকম ভাবে হবে। আর আমি এখানে আমাদের স্টাডি মেটেরিয়ালটাই দেখতে হবে, কেননা এতজনের গ্রুপে তো ওইভাবে কোনো পিডিএফ দেওয়া সম্ভব নয়। আমি দেখছি। আর এক্সাম কবে হবে, অ্যাসাইনমেন্ট কি হবে, এগুলো সব সেন্ট্রালি বলা হয়। আমি ক্লাস সম্বন্ধে কোনো কোশ্চেন থাকলে আমি দেখার চেষ্টা করছি। হ্যাঁ, টুইন বেবি কখন হয়? টুইন বেবি হয় ফার্টিলাইজেশনের পর, যখন জাইগোটটা ফর্ম হয়, তখন যদি আইডেন্টিক্যাল টুইন হয়, যখন একই সাথে জাইগোটটা ফর্ম হচ্ছে, ফার্টিলাইজেশন হওয়ার পর ওটা সমবিভাজন একটা পর্যায়ের মধ্যে দিয়ে যায়, মানে একই জাইগোট দুটো হয় এবং দুটো আলাদা আলাদা ভাবে ডিভিশন হতে থাকে। মানে ধরা যাক একই জাইগোট প্রথমে একটি জাইগোট থেকে দুটো জাইগোট তৈরি হলো, দুটো জাইগোট তৈরি হওয়ার পর
তারপর কি হচ্ছে, দুটোই আলাদা আলাদা ভাবে একই ইন্ডিভিজুয়াল তৈরি করলো। নর্মালি কি হয়, একটাই জাইগোট থেকে একটাই ইন্ডিভিজুয়াল তৈরি হয়, কিন্তু প্রথম স্টেজে যদি দুটো জাইগোট থাকে, তার যদি ইন্ডিভিজুয়াল দুটো আলাদা তৈরি হয়, তখন সেটা আইডেন্টিক্যাল টুইন হয়। আর অনেক ক্ষেত্রে দুটো এগ একসাথে ফার্টিলাইজড হতে পারে, সেক্ষেত্রেও টুইন বেবি হতে পারে। হ্যাঁ, মোনোজাইগোটিক অ্যান্ড ডাইজাইগোটিক টুইন। হ্যাঁ, যেটা বললাম যে মোনোজাইগোটিক টুইন হচ্ছে যে একটাই জাইগোট যদি সমানভাবে ভাগ হয়ে গিয়ে তার যে দুটো সেল তৈরি হলো, দুটো থেকেই দুটো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল তৈরি হলো, সেটা হচ্ছে মোনোজাইগোটিক। কিন্তু দুটো একই সাথে যদি নিষিক্ত হয় এবং একই সাথে যদি সেটা মানে গর্ভাবস্থায় আসে, তখন সেখান থেকে ডাইজাইগোটিক টুইন তৈরি হয়। ব্লাস্টুলা তো বললাম, ব্লাস্টুলা এরপর গ্যাস্টুলেশন যেদিন পড়াবো সেদিন তো এমনি আরো ব্লাস্টুলা বলবো। ব্লাস্টুলা বেসিক্যালি ক্লিভেজের পর আমরা যে গোল বলের মতন যে ভ্রূণটা পাই, যার মধ্যে কোনো সেলের কোনো স্তর থাকে না। আমরা ত্রিস্তরী প্রাণী, একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম থাকে, ওই অবস্থায় কিছু থাকে না, কোনো স্তর থাকে না। কিন্তু ভেতরে কি হচ্ছে, ভেতরে একটা ব্লাস্টোসিল থাকছে, এইটা হচ্ছে ব্লাস্টুলা। এবার ব্লাস্টুলার মধ্যে গ্যাস্ট্রুলেশন শুরু হলে প্রথমে ব্লাস্টোপোর হয়, সেখানে ইনভ্যাজিনেশন বলে একটা ঘটনা ঘটে, তারপরে বিভিন্ন কোষস্তর তৈরি হয়। যদি অনলাইনে কোশ্চেন পরীক্ষা হয় তাহলে এমসিকিউ হবে। ওভারিকে ফার্টিলাইজ করে না কোনো সময়, ওভামকে ফার্টিলাইজ করতে পারে। আর দুটো স্পার্ম যে ফার্টিলাইজ করতে পারে না, সেটা যে অ্যাবনর্মাল হবে, সেই ব্যাপারে আমি কর্টিক্যাল রিয়াকশনের কথাই বলেছি, যে রিয়াকশনের জন্য নর্মাল অবস্থায় কখনো দুটো স্পার্ম গিয়ে একটা ওভামকে ফার্টিলাইজ করতে পারে না, ওটা যদি হয় তাহলে অ্যাবনর্মাল হয়। পোলার বডির কোনো কাজ নেই, পোলার বডি বেসিক্যালি এক্সট্রা হিসেবেই পড়ে থাকে এবং তারপর আলটিমেটলি ওটার অ্যাপোপ্টোসিস বলে একটা ঘটনা ঘটে, যাতে সে নষ্ট হয়ে যায়। তার সমস্ত সাইটোপ্লাজম গুলো নিয়ে সে নিজে অ্যাকচুয়ালি ওভামটাই বড় হতে থাকে। স্যার, আচ্ছা, এবার হ্যাঁ রেডি। আমরা শেষ করে দিচ্ছি। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলে তখন আমি দেখবো, কিন্তু আদারওয়াইজ ওরকম ভাবে আমাদের কন্ট্যাক্ট করার যা অফিসিয়াল প্রসিডিওর সেটাই করতে হবে। ঠিক আছে, আজকে এর মতন ক্লাস শেষ করে দেওয়া যাক। স্যার, ক্লোজ করছি তাহলে। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে ক্লাস শেষ করছি। হ্যাঁ, ক্লোজ করছি স্যার।